প্রথম প্রথম ওর অজান্তে ওকে কিনে নেওয়ার জন্য আরমানের উপর রাগ ঘৃণা থাকলেও এখনও সত্যি আরমানের কাছে কৃতজ্ঞ ওকে এই সার্ভেন্টের কাজ দেওয়ার জন্য। যদি ওকে কিনে না নিত, যদি ওর সার্ভেন্ট না বানাতো, তাহলে ওকে ওই নোংরা জায়গায় এখনও কাজ করতে হতো। সত্যি আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। মায়ার এইসব কথা ভেবে চোখ থেকে দু ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আরমান ওকে একদৃষ্টিতে পর্যবেক্ষণ করছিল। ওদের বিয়ের পর কখনোই তো কাছের থেকে তো অনেক দূরের কথা, দূর থেকেও চোখ তুলে এক পলক দেখেনি ভালো করে, শুধুমাত্র মাসের কথা ভেবে। আর এখন মেয়েটাকে দেখলে কেমন যেন তাকিয়ে থাকতে ইচ্ছে করে। আরমান তখনও মায়ার গা ঘেঁষে দাঁড়িয়েই এক দৃষ্টিতে ওর মুখের দিকে তাকিয়ে আছে। মায়া সেটা বুঝতে পেরে কাঁপা কাঁপা হাতে কপিটা বাড়িয়ে দিয়ে বলল, আপনার কপি ঠান্ডা হয়ে যাচ্ছে। আরমানের ঘোর কাটল যেন। না না, কী করছে ও কি এই মেয়েটার মায়ে পড়ে যাচ্ছে? না না, কিছুতেই সম্ভব না। ও শুধুমাত্র ওর মাইশাকেই ভালোবাসে। আরমান মনে মনে ভীষণ বিরক্ত হলো মায়ার উপর। বিরক্তিকর গলায় ওর কাছ থেকে সরে এসে বলল, ঠান্ডা তো হয়ে গেছে, যাও আবার গিয়ে নতুন করে কফি বানিয়ে নিয়ে আসো। মায়া যেন এই অপেক্ষাতেই ছিল। আরমানের বলার সাথে সাথেই রুম থেকে বেরিয়ে গেল। আর আরমান নিজের উপরেই বিরক্ত হয়ে ওয়াশরুমে গেল শাওয়ার নিতে। এদিকে মায়াকে আবার কফি হাতে ঘুরে আসতে দেখে ছোট আম্মু বলেন, কি হলো মামনি, কফি নিয়ে ঘুরে এলে যে? মায়া, আসলে ছোট আম্মু, উনি জিম রুমে ছিলেন, তাই কফি ঠান্ডা হয়ে গেছে। জুমা বেগম, ও আচ্ছা। মায়া আবারও রান্নাঘরে গিয়ে কফি বানাতে শুরু করলো। কফি বানাচ্ছে আর নিজের মনে বিড়বিড় করে আরমানকে বকছে। কফি বানানো হয়ে গেলে মায়া আবারও আরমানের রুমে গেল। দরজায় নক করলে কোনো সাড়া পেল না, তাই দরজাটা হালকা খুলে মুখ বাড়িয়ে দেখলো রুমে কোথাও আরমান আছে কি না। কিন্তু আরমানকে রুমে কোথাও দেখতে পেল না। ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ আসছে, তার মানে আরমান ওয়াশরুমে। এইভাবে রুমে ঢুকে গেল মায়া। কপিটা বেডসাইড টেবিলে রেখে যেমন এসেছিল তেমনভাবে চলে গেল মায়া। এবার বুঝে করুক উনি, এখন আর কবে ঠান্ডা হলে ওর কোনো দোষ নেই, খেলে খাক না খেলে না খাক। ঠিক সকাল 8টার সময় শাহরিয়া ম্যানশনের সকল সদস্য এসে হাজির হলো ডাইনিং টেবিলে। এটা এখানকার নিয়ম। সকালে ব্রেকফাস্ট আজ রাতের ডিনার ঠিক সময় সবাইকে একসাথে করতে হবে। এই নিয়ম আরমানের দাদু বেঁচে থাকতে করে গিয়েছেন। এই নিয়মে এখনও বজায় আছে। সাবিনা বেগম টেবিলে লুচি আর তরকারি দেখে নাক মুখ ছিটকে বললেন, কী সব রান্না হয়েছে এগুলো? অয়েলি ফুড, জানো না আমি এসব খাই না। আঞ্জুমা বেগম, এগুলো আমাদের জন্য ভাবি, তোমাদের জন্য তোমাদের মতো রান্না করা হয়েছে, আনছে ওরা। এরপর দুইজন সার্ভেন্ট আরমান এবং সাবিনা বেগমের জন্য ওরা যা খায় তাই এনে দিল। এদিকে সামিরা তো লুচি তরকারি দেখে অনেক খুশি। সামিরা, ওয়াও ছোট আম্মু, কী বানিয়েছ? অনেক অনেক থ্যাঙ্কস তোমায়, অনেক দিন হলো লুচি তরকারি খাইনি। আঞ্জুমা বেগম মুচকি হেসে বলেন, আমি বানাইনি এগুলো মায়া, মায়া বানিয়েছে। মনোয়ারা সাহেব মজা করে বলে উঠলেন, তাই তো ভাবি, আশ্চর্য কোন দিকে উঠল যে আমার গিন্নি তো সুন্দর খাবার বানিয়েছে। এখন দেখছি সূর্য যেদিকেই ওঠায় সেদিকেই উঠেছে। আঞ্জুমা বেগম মৃদু রাগ দেখিয়ে বললেন, হ্যাঁ, এমন ভাব করছো যেন মনে হচ্ছে আমি কোনোদিনও রান্না করে খাওয়াই না। আনোয়ারা সাহেব, আহ ছোট বৌমা, এসব বাদ দাও তো, আগে খেতে দাও। খাবার দেখে জিভে পানি আসছে, আর অপেক্ষা করতে পারছি না। সাবিনা বেগম মুখ বাঁকিয়ে বললেন, এমন সব ভাব করছো যেন মনে হচ্ছে ওই মেয়ে খাবার বানায়নি, অমৃত বানিয়েছে। হুম। আর মানে খাবারটা মায়া বানিয়েছে শুনে আর চোখে তাকালো লুচিগুলোর দিকে। এগুলো অনেকটা ফুলে আছে, দেখে খেতে ইচ্ছে করছে, মনে হচ্ছে ভীষণ টেস্টি হয়েছে খেতে। ওরও ভীষণ ইচ্ছে জাগছে খেতে, কিন্তু নিজের ইগোর জন্য খেতে পারছে না। আর এদিকে আবিরও এসে আরমানকে জ্বালানোর জন্য মায়ের রান্নার অনেক প্রশংসা করছে আর মজা করে খাচ্ছে। আর আবিরের সাথে যোগ দিচ্ছে সামিরাও। কিছুক্ষণ পর পর সামিরা একটু লুচি তুলে আরমানের প্লেটে দিল, দিয়ে বলো, ভাইয়া প্লিজ এটা খাও, দেখো না অনেক টেস্টি হয়েছে। সাবিনা, সামিরা, একে তো তুমি এইসব অয়েলি খাবার খেয়ে নিজের অবস্থা, শরীরটা নষ্ট করছো, তার উপর আবার আমার বাবুর পেছনে লেগেছো। সামিরা, তোমাকে তো আর খেতে জোর করিনি মম, এটা আমার আর ভাইয়ার ব্যাপার, তাই তুমি তোমার মতো খাও। সাবিনা বেগম ধমকে বলে উঠলেন। সামিরা,
তুমি মনে হচ্ছে ভুলে যাচ্ছ বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়। একদম আমার মুখে মুখে কথা বলবে না, এটা আমার পছন্দ না। আনোয়ারা বেগম মেয়ের দিকে তাকিয়ে ইশারা দিলেন চুপ থাকতে। আরমানও মায়ের উদ্দেশ্যে বলো, মম একদম আমার ছুটকিকে বকবে না, ও আমার একমাত্র বোন। আর একটা লুচি তো খেতে বলেছে, এই আর এমন কি, আমি আমার বোনের জন্য এতটুকু আবদার রাখতে পারবো না? আবির নিজের মনে বিড়বিড় করে বলল, শালা হারামি, নিজে খেতে ইচ্ছে করছে সেটা তো আর বলতে পারছে না, ও নাকি আবার বোনের আবদার রাখতে খাবে। সাবিনা বেগম আরমানের উদ্দেশ্যে বলল, হ্যাঁ, তোমার আদরেই তো দিন দিনও বাদুর হচ্ছে, পুরো বাদুর একটা। সামিরা এটা শুনে ঝটপট বলে উঠল, আচ্ছা, আমি যদি বান্দর হই তাহলে পাপা তুমিও তো বান্দর হবে, যেহেতু আমি তোমার মেয়ে। তাহলে ছোট আব্বুও বান্দর হবে, যেহেতু তোমরা ভাই ভাই। আর মম তাহলে বান্দর, যেহেতু আমার গর্ভধারিণী মা। আর তার সাথে ভাইয়াও বান্দর। সামিনার এমন কথা শুনে আবির হু হা করে হেসে দিল, আর আঞ্জুমা বেগমও মুখ চেপে হাসলেন। আর এদিকে আনোয়ারা সাহেব মুখের খাবার নাকে উঠে বিষম খেয়ে যাচ্ছে, তাই অবস্থা। মনোরায় সাহেব পাশে বসায় উনি তাড়াতাড়ি বড় ভাইকে পানি দিলেন। এদিকে আরমান মুখ টিপে হাসছে ওর দুষ্টু বোনের কথা শুনে। আরমান মিথ্যে রাগ দেখে সামিরাকে উদ্দেশ্য করে বলল, সামিরা, তুমি কিন্তু ভীষণ দুষ্টু হয়েছ, এ তো দুষ্টুমি ভালো না। এদিকে সাবিনা বেগম ভীষণ বিরক্ত হলেন, নিজের কথায় নিজেই ফেঁসে গেলেন যেন। ওনার খাওয়া শেষ, তাই উনি বিরক্তকর মুখ নিয়ে উঠে গেলেন। আনোয়ারা সাহেব আঞ্জুমা বেগমকে খেতে খেতে জিজ্ঞাসা করলেন, ছোট বৌমা, মায়ার মাকে দেখছি না তো, কোথায় মেয়েটা? আঞ্জুমা বেগম, হ্যাঁ ভাইয়া, আমি অনেকক্ষণ থেকে দেখছি না। ও বলছিল অফিসে যাওয়ার আগে একবার হসপিটালে যাবে ওর বাবাকে দেখতে, তাই হয়তো বেরিয়ে গেছে মেয়েটা। আবির হতাশ হওয়ার ভান করে বলল, যা চলে গেল, কোথায় ভাবলাম একসাথে যাব দুজন। সামিরা, কিন্তু আবির ভাইয়া তুমি তো বড় ভাইয়ার সাথে যাও রোজ। আবির দাঁত দেখিয়ে বলতে লাগলো, হ্যাঁ, তোর বান্ধব ভাইয়ের সাথেই যেতাম আগে, তবে এখন থেকে ঠিক করেছি আমি আর মায়া একসাথেই যাব, আমরা গাড়িতে করে। আরমান বিরক্ত গলায় বলে উঠল, খাওয়ার সময় এত কথা বলা ঠিক না, এত বকবক করিস কেন দুজন, চুপচাপ খা। ওরা আর কোনো কথা না বলে দুজনই আরমানের উদ্দেশ্যে করে মুখ বেঁকিয়ে খাওয়ায় মন দিল। আরমানের খাওয়া শেষ হতেই ও উঠে গেল চেয়ার ছেড়ে। লুচির তরকারিটা সত্যি সত্যি খুব সুন্দর হয়েছিল। সত্যি মেয়েটা রান্নার হাত ভালো, খুব সুন্দর রান্না করে মেয়েটা। এইসব ভাবতে ভাবতেই ও ওর রুমের দিকে এগিয়ে গেল। ওর রুমের দরজা খুলে ভেতরে ঢুকতেই হঠাৎ কারোর সাথে ধাক্কা খেলো। আর এই ধাক্কা খাওয়ার মানুষটা আর কেউ নয়, আমাদের মায়া। সবাই যে যার মতো ব্রেকফাস্ট করতে যেতেই মায়া উপরে এসেছিল আরমানির রুম পরিষ্কার করতে। ও ওর কাজ শেষ করে এগিয়ে যাচ্ছিল দরজার দিকেই। ও নিচের দিকে তাকিয়েছিল, আর তার কারণ ওর হাতে ছিল ময়লা পানির বালতি। মেঝে পরিষ্কার করছিল ও পানি দিয়ে। সেই ভারী বালতি তুলে নিয়ে যাওয়ার সময় খেয়াল করেনি সামনের দিক থেকে আসা আরমানকে, তাই দুজনেই খেলো ধাক্কা। সাথে সাথে মায়ের হাতে থাকা বালতি সহ মায়া ধপাস করে নিচে পড়ে গেল। সমস্ত ময়লা পানি আবারও মেঝেতে পড়ে গেল, সাথে কিছুটা মায়ের গায়েও লাগলো। এদিকে তো আরমান হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেল। কি হলো বিষয়টা ও বুঝতে পারল না। অবাক হয়ে নিচে পড়ে থাকা মায়ের দিকে তাকালো। মায়া নিজের কোমরে হাত দিয়ে পরে থেকেই আর্তনাদ করে উঠল, ও মা গো, আমার কোমরটা বুঝি গেল, ও আল্লাহ। মায়ের আর্তনাদে আরমানের ধ্যান ফিরল যেন। ও তাড়াতাড়ি এগিয়ে যেতে গেলে মায়াকে ওঠানোর জন্য, কিন্তু ময়লা পানিতে তাড়াহুড়া পা দেওয়ার কারণে ও নিজেও স্লিপ করে পড়ল মায়ার উপর। মায়া নিচে আর ও মায়ার উপরে। ঠিক তখনই ওদের কানে আবিরের গলার আওয়াজ এলো, আমি কিছু দেখিনি, আমি কিছু দেখিনি। আরমান পুরোপুরি মায়ার উপরে পড়েছিল। মায়া আবিরের গলার আওয়াজ পেতেই আরমানকে দিল এক ধাক্কা, আর আরমান গড়িয়ে মায়ের পাশে গিয়ে পড়ল। মায়া কোনো মতে উঠে বসলো, আর আবির তখনও মুখ দুটো হাতে ঢাকা দিয়ে আঙুলের ফাঁক দিয়ে তাকিয়ে আছে। আরমান রেগে গিয়ে বলল, নাটক কম কর আবির, তোর এই নাটক আমার একদম পছন্দ না। বলতে বলতেই আরমান উঠে বসল মেঝেতেই। মায়া তখনও কোমরে হাত দিয়ে মেঝেতে বসে আছে। আবির আরমানের কথায় মুখ থেকে হাত সরিয়ে সিরিয়াস ভঙ্গিতে দাঁড়ালো। আরমান বিরক্তিকর গলায় মায়াকে উদ্দেশ্য করে বলল,
আমার রুমে কি করছিলে তুমি? আর চোখে দেখতে পাও না যে এইভাবে দিনের বেলায় এভাবে ধাক্কা খেলে? আবির তৎক্ষণাৎ বলে উঠল, এইভাবে দিনের বেলা তোমার ধাক্কা খাওয়া একদম উচিত হয়নি মায়া। তোমার উচিত ছিল রাতের বেলায় ধাক্কা খাওয়া। আরমান রেগে কটমট করে তাকালো আবিরের দিকে, আর আবির আবারও সিরিয়াস হওয়ার ভান করে মুখে আঙ্গুল দিয়ে দাঁড়িয়ে রইল। এদিকে মায়াও আরমানকে তেজ দেখে বলল, আমি তো আপনার রুম পরিষ্কার করতে এসেছিলাম, আর ধাক্কা আপনি দিয়েছেন, আমি না। আর আপনি নিজে এই পানিতে স্লিপ কেটে পড়েছেন, তাই একদম আমার দোষ দিবেন না। আরমান মায়ের প্রতি উত্তরে কিছু বলল না, শুধু প্রচণ্ড বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো। আর আবির এগিয়ে এসে মায়ার দিকে হাত বেড়িয়ে দিল। মায়া আবিরের হাত ধরে উঠে দাঁড়াতেই মায়া এক হাতে কোমর দিয়ে আহ শব্দ করে উঠল, আর আরেক হাত দিয়ে আবিরের হাতের বাহু খামচে ধরল। আবির মায়াকে এমন করে দেখতে উত্তেজিত হয়ে বলল, কি হয়েছে মায়া? কোথায় ব্যথা পেয়েছো? মায়া, ও কিছু না ভাইয়া, ঠিক আছে, আমি শুধু কোমরে হালকা ব্যথা পেয়েছি মনে হয়, এখনই ঠিক হয়ে যাবে। আবির, ঠিক হয়ে যাবে মানে? আপনা আপনি কীভাবে ঠিক হবে? চলো তোমায় নিয়ে হসপিটালে যাই। এদিকে আমার অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে ওদের দুজনের দিকে। কেন জানি ওদের একসাথে এরকম সহ্য হচ্ছে না, ইচ্ছে করছে দুজনকে ধাক্কা দিয়ে দুদিকে সরিয়ে দিতে। মায়া আবিরের হাত ছেড়ে দেওয়ালে ধরে দাঁড়ালো। তারপর বলো, সরি, আমি কিছুক্ষণ পরে সে রুমটা পরিষ্কার করে দিচ্ছি। আবির, তুমি রেস্ট নাও, আমি গিয়ে রুবিকে ডেকে দিচ্ছি, ও পরিষ্কার করে দেবে। এরপর মায়া আস্তে আস্তে কোনো রকম বেরিয়ে গেল ঘর থেকে। আবির ও মায়ার পিছু নিল, আর আরমান রাগে বিরক্তিতে ওয়াশরুমের দিকে হাঁটা ধরল। শরীরে ময়লা পানি লেগেছে, ওকে আবারও গোসল করতে হবে। এদিকে মায়া নিজের রুমে গিয়ে ও নিজেই গেল গোসল করতে, কারণ ওর গায়েও ময়লা পানি লেগেছে। মায়া গোসল সেরে ওয়াশরুম থেকে বেরোতেই দেখতে পেল ছোট আম্মু হাতে একটা অয়েলমেন্ট নিয়ে খাটে বসে আসে। উনি দরজা খোলার আওয়াজে মায়ের দিকে তাকালো। মায়ার ওয়াশরুম থেকে বেরোতে দেখে উনি তাড়াতাড়ি উঠে গেলেন মায়ের কাছে। তারপর মায়ের গায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করলেন, কোথায় লেগেছে মামুনি? আবির বলল, পড়ে গিয়ে ব্যথা পেয়েছো তুমি। মায়া, আরে ছোটো আম্মু, তুমি এত ব্যস্ত হও না তো, আমি ঠিক আছি, শুধু কোমরে হালকা ব্যথা পেয়েছি। আঞ্জুমা বেগম, আচ্ছা আসো, আমি অয়েনমেন্ট লাগিয়ে দেই, একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। মায়া এগিয়ে গিয়ে খাটে বসলো। আঞ্জুমা বেগম যত্ন সহকারে অয়েনমেন্ট লাগিয়ে দিতে দিতেই বলল, আমি তো ভাবছিলাম তুমি বেরিয়ে গেছো, তোমার বাবাকে হসপিটালে দেখতে যাবে বলেছিলে, আর তুমি পড়লে কিভাবে মা? মায়া, আমি ওনার ঘরটা পরিষ্কার করতে গিয়েছিলাম ছোটো আম্মু, পানিতে স্লিপ কেটে পড়ে গেছি। মায়া একটু মিথ্যাই বলল, কারণ ধাক্কা লাগার কথাটা বললে ওর কেমন যেন লাগছে। এরপর অয়েলমেন্ট লাগানো হয়ে গেলে উনি বললেন, আচ্ছা তুমি বসো, আমি এক্ষুনি আসছি। বলে উনি চলে গেলেন। তারপর কিছুক্ষণের মধ্যে ফিরে এলেন হাতে একটা খাবারের থালা নিয়ে। এরপর উনি মায়ের কাছে বসতে বসতে বলল, কই দেখি, হাঁ করো তো। মায়া অবাক হয়ে বলল, আরে ছোট আম্মু, কী করছো? আঞ্জুমা বেগম মায়ের মুখের সামনে খাবার ধরে বললেন, একদম কোনো কথা শোনো না, আমি খাইয়ে দিয়েছি, চুপচাপ খাও, সেই সকাল থেকে কাজ করছো তুমি। এরপর মায়া হাঁ করলে উনি মায়াকে খাইয়ে দিতে লাগলেন। এতটা আদর, ভালোবাসা, যত্ন দেখে মায়ের চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। আঞ্জুমা বেগম, কি হলো মামুনি, কাঁদছো কেন? ব্যথা করছে খুব? মায়ের 2 দিকে মাথা নাড়িয়ে বলল, এইভাবে পাপা ছাড়া কেউ কখনো আমাকে আদর করে খাইয়ে দেয়নি তো, তাই পাপার কথা খুব মনে পড়ছে ছোটো আম্মু। আচ্ছা ছোটো আম্মু, পাপা না থাকলে আমি কিভাবে থাকবো বলো তো? মায়ের কথা শুনে আঞ্জুমা বেগমের বুকটা মোচড় দিয়ে উঠল যেন। সত্যি তো, মেয়েটার বাবা যদি না থাকে তাহলে কোথায় যাবে মেয়েটা? আঞ্জুমা বেগম মায়ের চোখের পানি মুছিয়ে দিতে দিতে বলল, কাঁদে না মা, সব ঠিক হয়ে যাবে, আল্লাহর উপর ভরসা রাখো। এরপর উনি মায়াকে আরও অনেক কিছু বলে সান্ত্বনা দিয়ে খাবারটা খাইয়ে দিলেন। আবির মায়ের রুমে এসে মায়াকে পেল না। মায়ের রুম থেকে যাওয়ার সময় সামনে রুবিকে দেখতে পেল, তাই ওকে জিজ্ঞাসা করলো, রুবি, মায়াকে দেখেছো? রুবি, মায়া তো এইমাত্র বেরিয়ে গেল অফিসের জন্য। আবির, এই মেয়েটাও না কোমরে ব্যথা পেয়েছে, এ নিয়ে কি দরকার ছিল আজ অফিসে যাওয়া, কাল জয়েন হলেই তো পারতো।
আবির নিজের মনে কথাগুলো বলে ছুট লাগালো বাইরের দিকে, মায়াকে যদি পায় সেই আশায়। মায়া এখনো এইবারে গেট পেরোয়নি। আবির একেবারে রেডি হয়ে নেমেছিল অফিসে যাওয়ার জন্য। ভাবলো মায়ের যদি খুব বেশি ব্যথা লাগে তাহলে মায়াকে নিয়ে আগে হসপিটালে যাবে, কিন্তু এই মেয়ে তো অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আবির আরও জোরে ছুটে গিয়ে মায়ার সামনে দাঁড়ালো। মায়া এইভাবে কাউকে ছুটে এসে ওর সামনে দাঁড়াতে দেখে প্রথমে ভয় পেয়ে চমকে উঠল, তারপর আবিরকে দেখে স্বস্তির শ্বাস ছাড়ে। আর আবির তো সে হাঁটুতে হাতের ভর দিয়ে হাঁপাতে ব্যস্ত। তারপর নিজেকে সামনে নিয়ে মায়াকে উদ্দেশ্য করে বলল, কিছু বলার নেই তোমায়, চুপচাপ এখানে দাঁড়াবে, আমি গাড়ি নিয়ে আসছি। বলি আবির এগিয়ে গেল গ্যারেজের দিকে গাড়ি আনতে, আর মায়া বাথরুমের মতো দাঁড়িয়ে থাকলো ওই জায়গাতেই। এরপর আবির গাড়ি নিয়ে আসলে সামনে দরজা খুলে দিল। মায়াও চুপচাপ উঠে বসলো। তারপর ওরা গাড়ি নিয়ে রওনা দিল নিজেদের গন্তব্যে। আর এই পুরো দৃশ্যটা একজন তার রুমের ব্যালকনি থেকে জ্বলন্ত চোখে দেখছিল। তার হাতের মুঠো শক্ত করে ধরে আছে বারান্দার রেলিং। মায়া প্রথমেই আবিরকে সাথে নিয়ে হসপিটালে গেল ওর বাবাকে দেখা করতে। মায়ের মনটা আরও খারাপ হয়ে গেল ওর বাবাকে দেখার পর, কারণ ওর বাবার শরীরটা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে দিন দিন। ডক্টরও বলেছে ওনার আর সুস্থ হওয়ার কোনো চান্স নেই। তবুও মায়া ওর বাবাকে হসপিটালে রাখতে চায়, এভাবে যতদিন থাকে আর কি। মায়া ভীষণ কান্নাও করেছে আজ ওর বাবাকে দেখার পর। ও খুব ভালোভাবে বুঝতে পেরেছে আর বেশি দিন থাকবে না এই দুনিয়ায়। আবির মায়াকে জোর করে ডক্টর দেখিয়ে কোমরের ব্যথা লাগার জন্য ওষুধ নিয়েছে। তারপর মায়া ওর বাবার সাথে কিছুটা সময় কাটিয়ে ওরা রওনা দিয়েছে অফিসের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে ওরা অফিসে পৌঁছে যায়। অফিস টাইম 10, 10:30। এর আগে এখন বাজে 10:40। ওরা অফিসে ঢোকেই প্রথমে লিফটে উঠে সব থেকে উপরে ফ্লোরে যায়। ওখানে আছে আরমান আর আবিরের কেবিন। লিফট থেকে বেরিয়ে কিছুটা গিয়েই দেখা যায় ওখানে অনেকে নিজের ডেস্কে বসে যে কাজ করেছে। আবিরকে দেখে সবাই উঠে দাঁড়িয়ে গুড মর্নিং জানালো। আবিরও কোনো দিকে না তাকিয়ে সকলের উদ্দেশ্যে যেতে যেতে বলো, গুড মর্নিং এভরিওয়ান। আবিরের সাথে মায়াকে দেখে সবাই অবাক হলো। কালকে যখন সবাই আবির আর মায়াকে একসাথে যেতে দেখেছিল তখনও অবাক হয়েছিল, কারণ এই প্রথম আবিরকে কোনো মেয়ের সাথে দেখলো। তাছাড়া আবিরকে কোনোদিনও কোনো মেয়ের সাথে দেখেনি। আর না তো আবির কাজ ছাড়া এই অফিসের কোনো মেয়ের সাথে কোনোদিন দুটা ভালো মন্দ কথা বলেছে, কোনো মেয়ের দিকে ভালো করে তাকায় না পর্যন্ত। তাই মায়াকে ওর সাথে দেখে সবাই অবাক হয়েছে। আর আবির এমনিতেই ওদের সাথে সাথে সবার সাথে বন্ধুসুলভ আচরণই করে। যদি কেউ কোনো ভুল করে তবে আবির তার সাথে রুক্ষ ব্যবহার করে, তাছাড়া না। আর আবিরের সাথে মায়াকে দেখি ওদের দুজনকে নিয়ে অফিসে গপিসও শুরু হয়ে গেছে। কেউ কেউ তো বলছে ওই মেয়েটা হয়তো ওদের আবির ছেড়ে গার্লফ্রেন্ড, আর ওনার এই গার্লফ্রেন্ডের জন্যই হয়তো ওদের আবির ছাড়া অন্য কোনো মেয়ের দিকে ভালোভাবে তাকায় না। আবির গিয়ে আরমানের কেবিনে নক করে। আরমান ভেতরে যাওয়ার অনুমতি দেয়। আরমান ওদের দুজনকে আগে থেকেই দেখেছে আসতে, কারণ আরমানের কেবিনের সামনেটা কাচের তৈরি, আর তাই পুরো ফ্লোরটা ওর নিজের চেয়ারে বসে দেখতে পায় ভেতর থেকে বাইরে কী কখন কী চলছে। আর এই কারণেই ওই ফ্লোরের কাছে কেউ কাজে ফাঁকি দিতে পারে না, কারণ ওরা সবাই খুব ভালো করেই জানে যে ওদের বছের নজর সব সময় ওদের উপরেই আছে। কারণ ওরা সব খুব ভালো করেই জানে যে ওদের বসের নজর সব সময় ওদের উপরেই আছে। আরমান কাজের ব্যাপারে ভীষণ স্ট্রিক্ট। কাজের ফাঁকি দেওয়া আরমান একদম পছন্দ করে না। ওর ভয়ে পুরো অফিস ততষ্ট হয়ে থাকে, কারণ আরমান সবসময় গম্ভীর ও রাগী গলায় বলে যেন মেজাজ সবসময় মাথার উপরেই আছে। তবুও এই গম্ভীর কাঠখোট্টা মানুষটার জন্য এই অফিসের অনেক মেয়ে পাগল। আবির আর মায়া ভেতরে ঢুকেই আরমান গম্ভীর গলায় বলল, 10 মিনিটস লেট। আবির ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আসার সময় হসপিটালে গিয়েছিলাম আর মায়ের বাবাকে দেখতে, তাই লেট হয়ে গেছে। বলতে বলতে আরমানের সামনে থাকা চেয়ারে গিয়ে বসলো আবির। মায়া তখনও দাঁড়িয়ে আছে। আরমান আর চোখে একবার তাকালো মায়ের দিকে। মায়ের চোখ মুখ এখনো ফুলে আছে কান্না করার ফলে, চোখ দুটো এখনো লাল হয়ে আছে। আরমান মায়ার এই অবস্থা দেখে কিছু জিজ্ঞাসা করবে ভেবেও আর জিজ্ঞাসা করবে সেটাই বুঝতে পারলো না।
তাই আবিরকে জিজ্ঞাসা করলো, কেমন আছে আঙ্কেল এখন? আবির একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কোনো ইমপ্রুভমেন্ট নেই, অবস্থারও খারাপের দিকে যাচ্ছে। আবিরের এই কথায় আরমান বুঝলো মায়ের মুখের এই অবস্থার কারণ। ও নিজেও একটা দীর্ঘশ্বাস ছেড়ে মায়ের উদ্দেশ্যে বলল, দাও তোমার ডকুমেন্টসগুলো। মায়া ওর ব্যাগে থেকে সমস্ত ডকুমেন্টস বের করে আরমানকে দিল। আরমান সমস্ত ডকুমেন্টস, কোর্সের সার্টিফিকেট দেখলো, সব কিছু ঠিকঠাকই আছে। আগের কোম্পানিতেও মায়ের কাজের রিভিউ ভালো। মায়া নিজের কিছু করা ডিজাইনের সাথে করে নিয়ে এসেছিল, সেগুলো দেখালো। সব কিছু ঠিক আছে, একদম প্রফেশনাল ডিজাইনদের মতো। কিন্তু মায়াকে দেখে বোঝা যাবে না যে ও তো ভালো একজন ডিজাইনার। আরমান মায়াকে পেপার পড়ে নিয়ে সাইন করতে বলল এবং অফিসের সব কিছু রুলসগুলো পড়ে নিতে বলল। মায়া দেখলো কাগজে লেখা আছে ও কাজে জয়েন করলে 1 বছর আগে এই কাজ ছাড়তে পারবে না, এখানকার নিয়ম। সব কিছু পরে মায়া আবিরের দিকে তাকালো। আবির বুঝলো মায়ের মনের কথা। আবির বলল, এগুলো এখানকার নিয়ম। তুমি জয়েন করলে 1 বছরের আগে এই জব ছাড়তে পারবে না। আর আপাতত তোমাকে মাসিক 60,000 টাকা বেতন দেওয়া হবে, পরে বাড়তে পারে। আর যেহেতু মিস্টার ড্যানিয়েল শুধুমাত্র তোমার বানানো ডিজাইন চাই, তাই তোমাকে এই প্রজেক্টের জন্য হেড ডিজাইনার বানানো হবে। মায়া আবিরের বলা বেতনের পরিমাণ আর ওকে হেড ডিজাইনার বানানো হবে শুনে ভীষণ অবাক হলো। ও এতটাও আশা করেনি। ও কি সত্যি পারবে এত বড় কাজের দায়িত্ব নিতে? এই নিয়ে চিন্তিত হলো মায়া। তখন পেপারটা ওর হাতে ধরে আছে, সাইন করে নি। আরমান মায়ার অবাক ও চিন্তিত মুখ দেখে বলল, কি হলো মিস মায়া, ভয় লাগছে? পারবে তো এত বড় কাজের দায়িত্ব নিতে? এখন কিন্তু কিছু করারও নেই। মিস্টার ড্যানিয়েল কিন্তু বলেই দিয়েছে তোমার ডিজাইন ছাড়া অন্য কারোর ডিজাইন নেবেন না। মায়া এই কথার প্রত্যুত্তরে কিছু বলল না। পেপারটা টেবিলে রেখে সাইন করে বুঝিয়ে দিল ও এই দায়িত্ব নিতে পারবে। পেপারে সাইন করা হয়ে গেলে মায়া পেপারটা আরমানের দিকে এগিয়ে দিল। আবির, ওয়েলকাম টু আওয়ার অফিস মিস মায়া তালুকদার। আজ থেকে তুমি আমাদের কোম্পানির একজন মেম্বার হলে। ঠিক তখনই আরমানের কেবিনে নক হওয়ার আওয়াজ হলো। আরমান ভেতরে আসার অনুমতি দিল একজন ছিমছাম গড়নের 24-25 বছর বয়সী ছেলে রুমে প্রবেশ করলো। আবির তাকে দেখে বলে উঠল, ওহ মিরাজ, তুমি এসেছো? আসো আসো, তোমার অপেক্ষাতেই ছিলাম আমি। তারপর আবির আরমানকে উদ্দেশ্য করে বলল, এই হচ্ছে তোমার নতুন পিএ মিরাজ। অনেকের ইন্টারভিউ নিয়েছিলাম আমি, এর মধ্যে একই আমার যোগ্য মনে হয়েছে। অনেক করেছি তোর অ্যাসিস্ট্যান্ট এর কাজ, এবার থেকে ও করবে। এতে আমার কাজ কিছুটা কমবে, 2 দিক সামলাতে পারছি না আর আমি। আরমানের আগে একজন মেয়ে অ্যাসিস্ট্যান্ট ছিল, কিন্তু সে খুব গায়ে পড়া স্বভাবের, তাই তাকে বাদ দিয়ে দিয়েছে আরমান। আর সেই জায়গায় কিছুদিনের জন্য আবির ছিল ওর অ্যাসিস্ট্যান্ট হিসাবে। মিরাজ বলে ছেলেটার কাছ থেকে জয়নিং লেটার নিয়ে একই প্রকার সাইন করে নিল। আরমানও কিছু প্রশ্ন করলো ছেলেটাকে। ছেলেটার সব উত্তর ঠিকঠাক দেওয়ায় আরমানের ভীষণ পছন্দ হলো। আবির জানালো ও আজকের মধ্যে মিরাজকে সব কাজ বুঝিয়ে দেবে। এরই মধ্যে 11টা বেজে গেছে। এই নতুন প্রজেক্ট নিয়ে একটা মিটিং অ্যারেঞ্জ করা হয়েছে। একজন এসে জানালো সকল ডিজাইনার মিটিং রুমে উপস্থিত হয়েছে। তাই ওরা 4 জন বেরিয়ে গেল মিটিং রুমের উদ্দেশ্যে। মিটিং রুমে প্রথমে আরমান প্রবেশ করলো, পিছনে পিছনে আবির, মিরাজ আর মায়াও গেল। আরমান নিজের অ্যাটিটিউড বজায় রেখে নিজের চেয়ারে গিয়ে বসলো। আরমানকে দেখে সবাই উঠে দাঁড়ালো। আরমান সবাইকে হাতের ইশারায় বসতে বলল। আবির, মায়া, মিরাজ আরমানের পাশে গিয়ে দাঁড়ালো। এই রুমে কিছু ছেলে এবং মেয়ে, আবার মধ্যবয়স্ক কজন আছে। মেয়েগুলো পরনে আছে আধুনিক পোশাক, তার উপরে আবার মেকআপ করা। আর মায়া পরনে আছে সিম্পল কুর্তি, মাথায় ওড়না, আর মুখে কোনো মেকআপ নেই। ওর কানে আছে হালকা দুল, চোখে একটু কাজল আর ঠোঁটে হালকা লিপি গ্লোস। এটাই যেন ওকে মেয়েদের থেকে বেশি সুন্দর লাগছে। মায়া এইসব আধুনিক পোশাক পরা মেয়েদের দেখেও ঘাবড়ালো না। ওর এইসবের অভ্যাস আছে। আগের কোম্পানিতেও ও হেড ডিজাইনার হিসেবে কাজ করেছে, তাই ও একজন প্রফেশনাল ডিজাইনারের মতো ভাব নিয়ে দাঁড়িয়ে রইল। আর এদিকে সকলে তো মায়ের ব্যাপারে জানার জন্য উতলা হয়ে উঠেছে,
কিন্তু মুখে কেউ কিছু বলতে পারছে না, কারণ এখানে আরমান আছে। সবাই মায়ের ব্যাপারে জানার জন্য উসখুস করছে। এখানে আবার আগের হেড ডিজাইনার দিশাও আছে। ও তো মায়াকে দেখেই রাগে ভিতরে ভিতরে ফুঁসছে, কিন্তু মুখে কিছু বলতে পারছে না। আবির সবার মনোযোগ আকর্ষণ করে বলো, হে গাইস, ও হচ্ছে মিরাজ, আজ থেকে স্যারের পিএ। তারপর মিরাজকে উদ্দেশ্য করে বলো, আর মিরাজ, এনারা হচ্ছে আমাদের ডিজাইনার। ওনারা আমাদের কোম্পানির সমস্ত ড্রেস ডিজাইন করে। সকলে মিরাজকে হাই হ্যালো জানালো। তারপর আবির মায়ের পরিচয় দিয়ে বলল, আর ওর নাম মায়া, আজ থেকে আপনাদের হেড ডিজাইনার হয়ে কাজ করবে। তৎক্ষণাৎ একজন ছেলে উঠে দাঁড়িয়ে বলল, স্যার, কিন্তু আমাদের হেড ডিজাইনার তো দিশা ম্যাম। আবির, আমি এখনো পুরো কথা শেষ করিনি, আমাকে আগে পুরোটা বলতে দিন। এর কি এটু শুনে ছেলেটি নিজের জায়গায় বসে পড়ল। আবির আবারও বলতে শুরু করলো, আপনারা সবাই জানেন, কাল একজন বিদেশি ক্লায়েন্ট মিস্টার ড্যানিয়েলের সাথে মিটিং ছিল, আর মিস দিশার বানানো কোনো ডিজাইনই তার পছন্দ হয়নি। ওনার মনে হয়েছে এই ডিজাইন এখন অনেক চলতি। উনি কিছু অন্যরকম ডিজাইন চেয়েছিলেন, আর সেই আনকমন ডিজাইন মিস মায়া দিতে পেরেছে। উনি মিস মায়ার বানানো ডিজাইন ভীষণ পছন্দ হয়েছে। আর উনি এটাও বলছেন যে উনি একমাত্র মায়ার ডিজাইনই নেবেন, অন্য কারো না। তাই আপনাদের সকলের এই প্রজেক্টের জন্য মিস মায়ার আন্ডারে কাজ করতে হবে। মিস মায়া যেমন ডিরেকশন দেবে, আপনাদের সেই অনুযায়ী কাজ করতে হবে। এতে কারোর কিছু বলার আছে? সকলে একে অপরের দিকে তাকিয়ে মাথা নাড়ল। তার মানে এতে কারো কোনো আপত্তি নেই। ঠিক তখনই মিস দিশা উঠে দাঁড়িয়ে বলতে লাগলো, আমার সকলকে কিছু বলার আছে। এই মিস মায়া হচ্ছে আমাদের স্যারের। আর বলতে পারলো না দিশা, ওকে মাঝপথে থামিয়ে দিয়ে আবির রেগে বলল, মিস দিশা, এখানে থামুন। এখানে কাজের কথা চলছে, তাই এমন কিছু বলবেন না যাতে আপনাকে আপনার কাজটা হারাতে হয়। তাই ভালো হবে নিজের মুখটা বন্ধ রাখুন। আরমান আবিরকে রেগে যেতে দেখে ওর দিকে তাকালো। আরমান, মায়া এবং আবির ভালোই বুঝতে পেরেছে দিশা কি বলতে চাইছিল। কালকে আরমান মিস্টার ড্যানিয়েলকে প্রথম মায়ার পরিচয় হিসেবে জানিয়েছিল। ও মায়ার সার্ভেন্ট, আর সেটা দিশাও শুনেছিল। আর এমনিতেও দিশা মায়ের উপরে রেগে আছে। রেগে থাকারই তো কথা। মায়া যেহেতু ওর জায়গাটা নিয়ে নিয়েছে, তাই ও মায়ার প্রতি হিংসায় জ্বলছে। কিন্তু ও বুঝতে পারছে না যে মায়া ওর ওর যোগ্যতায় এই জায়গাটা পেয়েছে, আর দিশা নিজের কাজের জন্য নিজের জায়গাটাই হারিয়েছে। দিশা রাগে অপমানে নিজের কথা শেষ না করেই বসে পড়ল। আবির দিশাকে উদ্দেশ্য করে আবারও বলে উঠল, মিস দিশা, আপনাকেও মিস মায়ার আন্ডারে কাজ করতে হবে। মিস মায়ের সাথে আপনাকে কোঅপারেট করে চলতে হবে। এটা একটা অনেক বড় একটা ডিল। তাই আমরা চাই না এই প্রজেক্টটাতে কোনো রকম ভুল বা ত্রুটি থাকুক। আশা করি কথাগুলো সবার মাথায় ঢুকেছে। সকলে মাথা নাড়িয়ে সায় জানালো। আবার কেউ ইয়েস স্যার বলে উঠল। মিস দিশা মায়ের প্রতি ক্ষোভ নিয়ে মনে মনে বলল, কখনো না, এই মেয়ের আন্ডারে কাজ করা তো দূরে থাক, এই মেয়ে কিভাবে এই ডিল সাকসেস করে তা আমি দেখব। খুব শখ না আমার পোস্ট ছিনিয়ে নেওয়া? ওর এই শখ আমি ঘুচিয়ে দেব। আমিও দেখব এই মেয়ে আমি থাকতে কিভাবে এই কোম্পানিতে কাজ করে। এই মেয়েকে যদি আমি না তাড়িয়েছি, তাহলে আমার নামও দিশা না। এখন আরমান চুপ ছিল। এবারও নিজের অ্যাটিটিউড বজায় রেখে গম্ভীর গলায় বলে উঠল, আমি তো সব কিছু বলেই দিল। আমি শুধু এইটুকু বলবো, সবাই এই প্রজেক্টে নিজেদের বেস্টটা দিবেন। আর মিস মায়া নতুন, তাই ওনার সাথে ভালোভাবে মিলেমিশে কাজ করবেন। এটা কোটি কোটি টাকার ডিল, আর এই ডিলটা সাকসেস হলে আমাদের কোম্পানি আরও কিছুটা উপরে উঠে যাবে। তাই আমি চাই না এই প্রজেক্টে কোনো রকম সমস্যা হোক। এই ডিলটা সাকসেসফুল হলে আপনাদের মাইনের কিছুটা বাড়িয়ে দেওয়া হবে, সাথে বোনাস তো আছেই। আশা করছি সবাই নিজের বেস্টটা দিয়ে কাজ করবেন। সকলে সম্মস্বরে ইয়েস স্যার বলে উঠল। এরপর আরমান মিস দিশাকে উদ্দেশ্য করে বলল, মিস দিশা, জানি হয়তো আপনার খারাপ লাগছে, যেহেতু আপনার পোস্ট অন্য কাউকে দেওয়া হলো, তাই খারাপ লাগাটাই স্বাভাবিক। কিন্তু আপনার চিন্তা নেই, আপনাকে যেই মাইনে দেওয়া হতো সেটাই দেওয়া হবে। আর আশা করি আপনি আমাদের কোম্পানির খারাপ চাইবেন না। আর আপনি তো জানেনই মিস্টার ড্যানিয়েল, ও
ওনার বানানো ডিজাইন চেয়েছেন, তাই আশা করছি আপনিও আমাদের কোম্পানির ভালোর জন্য মিস মায়ের সাথে মিলেমিশে কাজ করবেন। দিশা কিছুটা ঘাবড়ে গেল আরমানের কথা শুনে। আচ্ছা, স্যারের কি মনে পড়ার ক্ষমতা আছে নাকি? না হলে ওকে হঠাৎ এভাবে বলল কেন? না না, কী সব ভাবছে ও? স্যার কিভাবে ওর মনের কথা জানবে? ওর মাথাটাই গেছে মনে হচ্ছে। মনে এগুলো ভেবে নিজেকে স্বাভাবিক করে বলে উঠল, দিশা। ইয়েস স্যার। আরমান আবারও গম্ভীর গলায় বলে উঠল, আজ থেকে সবাই মিস মায়ার আন্ডার মেনে চলবেন, এটাই আমার অর্ডার। সকলে আবারও সম্মস্বরে ইয়েস স্যার বলে উঠল। এরপর আবির মায়াকে উদ্দেশ্য করে বলে উঠল, মায়া, তুমি কিছু বলতে চাও? চাইলে বলতে পারো। মায়া সায় জানিয়ে বলল, আমি আমার কাজ বুঝে নিয়ে সকলের ডিজাইনার সাথে মিটিং করতে চাই, আর সকলের কাজ বুঝিয়ে দিতে আমার এই মিটিং রুমটা প্রয়োজন হবে। আরমান, মিস মায়া, আপনি আপনার সকল কাজের আপডেট দিয়ে আপনি আপনার মতো কাজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। মায়া, ঠিক আছে স্যার, আমি আজকের দিনটা সময় চাই। আমি আমার কাজ আজকেই শুরু করব, আর কালকে সকলের সাথে মিটিং সেরে কালকেই সকলের কাজ বুঝিয়ে দেব। আবির, ঠিক আছে, সবাই শুনে নিয়েছেন তো? অফিস টাইম 10:30-এ তো সবাই ঠিক 11টার সময় মিটিং রুমে উপস্থিত থাকবেন। কাল মিস মায়া আপনাদের সকলকে আপনার কাজ বুঝিয়ে দেবে। আজকে মিটিং এখানেই শেষ হলো, আপনারা সবাই যে যার কাজে যেতে পারেন। আবিরের কথা শেষ হতেই সবাই একে একে বেরিয়ে গেল মিটিং রুম থেকে। মিস দিশা বেরানোর সময় মায়ার দিকে ঘুরে একবার জ্বলন্ত চোখে তাকালো। তা কারোর চোখে না পড়লো, আরমানের চোখে ঠিকই পড়ল। সবাই বেরিয়ে যেতে মিটিং রুমে এখনও রয়ে গেল আবির, আরমান, মিরাজ আর মায়া।